নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সালুকাসে। তো আপনারা দেখেছেন রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী মণিপুর সফরে গিয়েছেন। তো মণিপুরে জানেন একটা হিংসার ইতিহাস আছে। অনেক দিন ধরে সেখানে হিংসা চলছিল, এখন একটু বন্ধ আছে। তো কি কারণের জন্য হিংসাটা হচ্ছে, মণিপুরের আসল ইতিহাস কি, কোন ইতিহাস আপনারা জানেন না, কেন মণিপুরের আসল ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয় না কিছু কিছু পলিটিক্যাল পার্টির জন্য, আজকে আমার এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো। দেখুন, মণিপুরের ইতিহাস জানতে গেলে আমাদেরকে অনেক দিন আগে চলে যেতে হবে। 1820 সাল থেকে যদি আমরা ধরি, 1820 থেকে 1860 সাল অব্দি 40 বছর ধরে এখানে মেইতি জাতি তারা সনাতন ধর্ম অবলম্বী জাতি, তারা বাস করত। এবং এই মণিপুরের চারিপাশে কুকি জাতির কিছু লোক তারা মণিপুরে এসে বসবাস করতে লাগলো, কারণ তাদের এলাকায় বিভিন্ন ধরনের বন্যা, খরা কবলে তারা পড়ে। ওই জন্য তারা মেইতিদের সঙ্গে পাহাড় এবং সমতলে দু জায়গায় সমানভাবে বসবাস করতে লাগলো। মেইতি এবং কুকি তারা একসাথেই বসবাস করত এবং তাদের দুই নেতা ছিল ধাঙ্গাল সিং এবং বলরাম সিং। তারা কোনো ডিভিশন করেনি। তারা পাহাড়ি এলাকা এবং সমতল এলাকায় সমানভাবে মানুষদেরকে নেতৃত্ব দিত এবং সমস্ত কিছুই 1860 অবধি দীর্ঘ 40 বছর ধরে এখানে সবাই সমানভাবে একে অপরের সাথে সুখে দুঃখে সবাই একসাথেই বাস করত, কোনো ঝামেলা ছিল না। সৃষ্টি হলো 1891 সালে, যখন ব্রিটিশরা মণিপুর দখল করে অ্যাংলো মণিপুর ওয়ারে। সেই সময় থেকে কনফ্লিক্ট শুরু হতে লাগলো। ব্রিটিশদের একজন দূত, জন ম্যাক্সওয়েলের নাম শুনেছেন আপনারা, তাকে অনেকে বড়ো সাহেব বলতো। সেই বড়ো সাহেব মণিপুরে যায় এবং এখানে মেইতি সমাজের সঙ্গে নিজের সম্পর্ককে গাঢ় করার জন্য সোনাতম্বী বলে এক রাজকন্যা প্রিন্সেসের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু তার আসল উদ্দেশ্যই ছিল মেইতি সমাজ, যেটা সংঘবদ্ধ, যারা সনাতনী, এদেরকে ভাঙা। ব্রিটিশরা যেমন ডিভাইড অ্যান্ড রুল পলিসি সারা ভারতবর্ষ জুড়ে নিয়েছিল, তাদের এখানেও সেম পলিসি ছিল। এবং 1908-9 সালে 10 সালে তারা ভাবতে শুরু করে যে আমরা তো একদিন চলে যাব, তো এই এলাকাটাকে খ্রিশ্চানিটিতে কনভার্ট করা যাক। অর্থাৎ ম্যাক্সিমাম যে ট্রাইবাল লোক আছে, কুকি, মেইতি, এদেরকে যদি আমরা খ্রিশ্চানে কনভার্ট করতে পারি, তাহলে পরবর্তীকালে ইস্ট পাকিস্তানকে বেস করে আমরা এখানে একটা ইনসার্জেন্সি করতে পারবো। কারণ সবাই যদি খ্রিশ্চান হয়ে যায় এবং ব্রিটিশরাও খ্রিশ্চান, তাদের কথাই তারা মানবে। সেই জন্য তারা এখানে 30 থেকে 40টা মিশনারিকে এখানে পাঠাতে থাকে এবং পাহাড়ি এলাকায় যারা কুকি আছে তারা ম্যাক্সিমাম কিন্তু খ্রিশ্চানিটিতে কনভার্ট হয়ে যায়। মেইতিরা হয় না। মেইতিরা যে সনাতন ধর্ম অবলম্বী, তারা সনাতন ধর্মটাকে নিয়েই থাকে। জন ম্যাক্সওয়েল একটা কাজ করলো, সদর সিস্টেম, সিলেক্টিভ এরিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, যে সদর এখন আমরা দেখি, বিভিন্ন জেলা সদর আমরা দেখি, তো মেইতি সমাজের সেরকম সদর সিস্টেম সৃষ্টি করা হলো এবং সেই সদর সিস্টেমে কিছু এলাকাকে অন্তর্ভুক্ত করা হলো। কুকি সমাজে কিন্তু সেই সদর সিস্টেমটা লাগু হতো না। শুধুমাত্র মেইতি সমাজে এই সদর সিস্টেমটা লাগু করে সেই মেইতিদের মধ্যে, তার মধ্যে এন্ট্রিটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো, যার ফলে কুকিদেরকে আলাদা রাখা হলো এবং মেইতিদের মধ্যে সদর সিস্টেম করে সেখানে ডেভেলপমেন্ট করতে লাগা হলো, যার ফলে দুই প্রজাতির মধ্যে যাতে একটা মানে একটা ইমব্যালেন্স তৈরি হয় এবং কুকিরা ভাবতে থাকে যে সব কিছুই ইংরেজরা সদর মেইতিদের জন্য করছে, আমাদের জন্য কিছুই করছে না। এর ফলে কি হবে, দুই জাতির মধ্যে যাতে দ্বন্দ্ব সৃষ্টি হয়। যথারীতি 1947 সালে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যায়
এবং 1948 সালে মণিপুরে ভোট হয়। 1949 সালে এখানে ডেমোক্রেটিকলি ভাবে যে লিডার এখানে সিংহাসনে বসে তার নাম MK প্রিয়ব্রতা। কিন্তু এখানকার সবচেয়ে আর একটা জিনিস ছিল, রাজতন্ত্র ছিল। বোধচন্দ্র এখানকার রাজা ছিল। তো যাই হোক, বোধচন্দ্র এবং প্রিয়ব্রতার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেই মণিপুরটাকে চালাতো। কিন্তু 1949 সালে জওহরলাল নেহরু এই বোধচন্দ্রকে দিয়ে একটা এগ্রিমেন্ট সাইন করালো এবং অমর সিংকে সেখানকার চিফ কমিশনার হিসাবে সেন্ড করলো। এরপরে 1956 সালে ইউটি করা হয়, ইউনিয়ন টেরিটরিজের মধ্যে ফেলা হয় এবং 1972 সালে মণিপুরকে স্টেটহুড করে দেওয়া হয়। এই টোটাল যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে, মেইতি সমাজ, কুকি সমাজের সঙ্গে কিন্তু কোনো ধরনের কনসাল্ট করে নেওয়া হয়নি। সমস্তটাই ডেমোক্রেটিকলি হওয়া উচিত ছিল, কিন্তু সেগুলো হয়নি। যার জন্যে এই মেইতি সমাজের মধ্যে, কুকি সমাজের মধ্যে এক ধরনের বিরোধ সৃষ্টি হয়। বিরোধ এইবার শুরু হয় 27th অ্যামেন্ডমেন্ট 371C আর্টিকেল তহত হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি তৈরি করা হয়। ভালো করে বুঝবেন, এই যে 16টা এলাকার মধ্যে 8টা এলাকা পাহাড়ি এলাকা, সেখানে এই হিল এরিয়া কমিটি তৈরি করা হয়। এবং হিল এরিয়ায় থাকতো কারা? না, কুকিরা থাকতো। এমনভাবে এখানে অ্যামেন্ডমেন্ট করা হয়, কুকিদের বলা হয় যে তোমরা পাহাড়ি এলাকায় আছো, পাহাড়ি এলাকায় থাকতে পারবে। আবার তোমরা সমতলে যেখানে মেইতিরা রয়েছে সেখানেও তোমরা জমি কিনতে পারবে। অর্থাৎ তোমাদের বোধ জায়গায় তোমাদের সমান অধিকার। কিন্তু মেইতিরা সমতলে আছে, তারা পাহাড়ি এলাকায় জমি কিনতে পারবে না। এটা প্রথম ডিসপিউট ইন্দিরা গান্ধীর আমলে এটা তৈরি হয়। আর একটা ডিসপিউট কি ছিল না, এই মেইতিরা এরা ডিমান্ড করেছিল ট্রাইবাল স্ট্যাটাস দেওয়ার জন্য। কাকা কেলকার কমিটি নির্দেশে এদের ট্রাইবাল কমিউনিটির মধ্যে ফেলা হয়নি, কিন্তু কুকিদেরকে এসটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে কেন এখানে বিদ্রোহ শুরু হচ্ছে। ইচ্ছা করে পলিটিক্যালি এই সমাজকে বিভক্ত করে এদের মধ্যে বিভাজনের সৃষ্টি করা হয়েছে। একদিকে গভর্নমেন্ট কুকি সমাজকে সাপোর্ট করেছে, সেখানে হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি করা হয়েছে। কুকিদের সমস্ত সুবিধা, তারা ল্যান্ড রাইট, ট্রাইবাল রাইট, সব কিছু, তারা সমতলে জমি কিনতে পারবে, পাহাড়ি এলাকায় জমি কিনতে পারবে, মেইতিরা পারবে না। অথচ এই মণিপুরের ইন্ডিজিনাস পিপল হলো এই মেইতিরা। এটাই এখানকার সবচেয়ে বড় কনফ্লিক্ট, যে আমার দেশ, আমি ছিলাম এখানে, আমি কিছু সুবিধা পাচ্ছি না, সমস্ত সুবিধা যারা আশেপাশের দেশ থেকে এসছে, মায়ানমার, বার্মা থেকে এসছে, তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। এইখান থেকেই কিন্তু এই বিদ্রোহের আগুন জ্বলতে আরম্ভ করে। মণিপুরের পাহাড়ি এলাকায় আর এক ধরনের কুকিরা এসে বসবাস করতে লাগে, তারা হচ্ছে কুকি চিন। তারা বার্মা, মায়ানমার থেকে, তারা ইনফিল্ট্রেটর, ঘুসপেটিয়া। তারা এসে ওই পাহাড়ি এলাকায় বসবাস শুরু করে এবং নার্কোটিক্স থেকে আরম্ভ করে পপি চাষ, ওখানে এই সমস্ত করে তাদের অর্থনীতি ডিপেন্ড করে। এবং এই যে মণিপুরে আপনারা দেখছেন, এখানে যেমন মেইতিরা আছে, কুকিরা দু রকমের আছে। একটা কুকি যারা একদম মেইতিদের সঙ্গে প্রথম থেকে ছিল, একসাথে ছিল কোনো বিরোধ ছাড়াই 1820 সাল থেকে। আর এক ধরনের কুকি, এই কুকি চিন, এরা হচ্ছে সবচেয়ে নষ্টের গোড়া। এরা এই মায়ানমার, বার্মা থেকে এসে সমস্ত অশান্তির মূলে হচ্ছে এই কুকি চিন। অথচ যখন এখানে সংঘর্ষ বাধে মেইতি এবং কুকিদের মধ্যে, সমস্ত কুকি জাতকেই দোষারোপ করা হয়। কিন্তু যারা পুরনো কুকি জাত, তারা কিন্তু মেইতিদের সঙ্গে সহাবস্থান করেই চলে। একমাত্র দোষী এই কুকি চিনরা, যারা বাইরে থেকে এসে ইনফিল্ট্রেট করে ওইখানে বসবাস করে,
ড্রাগ পাচার করে, বিভিন্ন ইল্লিগাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন ইনসার্জেন্সি, এবং এদেরকে কাজে লাগায় আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ, টোটাল নর্থ ইস্টার্ন স্টেটকে ডিস্টেবিলাইজ করে রেখেছে। এটাই হচ্ছে এখানকার বিরোধের কারণ। মেইতিরা কোনোভাবেই কিছু আন্দোলন করলেই যে তাদের ল্যান্ড রাইটস দিতে হবে, পাহাড়ি এলাকায় তারা জমি কিনতে পারবে, তাদেরকে স্টেটহুড দিতে হবে, এই সমস্ত আন্দোলন যখনই মেইতিরা করবে তখনই এই কুকিচিনরাই তাদের সঙ্গে সংঘর্ষ বাজাবে, বাড়ি ঘর জ্বালাবে, সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেবে। এন বীরেন সিং এটা বুঝতে পেরে পাহাড়ি এলাকায় এই কুকিচিনদের পপি চাষটা বন্ধ করে দেয়, অর্থাৎ নার্কোটিক্সটা বন্ধ করতে যায়। যে মুহূর্তে বন্ধ করতে যায় সেই মুহূর্তে টোটাল মণিপুরে আগুন লেগে যায়, শত শত মানুষ মারা যায়। এটাই হচ্ছে মণিপুরের সম্পূর্ণ ইতিহাস মেইতি এবং কুকিচিনের। আমরা আশা করব প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলে এসেছেন বা তিনি এখন বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটর, ঘুষপেটিয়া হিন্দিতে বলে, এরা হচ্ছে দেশের শত্রু। এদের জন্যে সমস্ত আমাদের দেশের সমস্যা। যারা আমাদের দেশের আদি অধিবাসী তারা কিন্তু আমাদের দেশকে ভালোবাসে, তাদের মধ্যে সমস্যা নেই। কিন্তু যারা বিদেশ থেকে আমাদের দেশে আসবে তারা বিভিন্ন প্রোপাগান্ডা নিয়ে আসে, তাদেরকে পাঠানো হয় যাতে ভারতবর্ষকে অশান্ত করা যায়। আশা করব আগামী দিনে মণিপুর এখন শান্ত আছে, আগামী দিনে মণিপুর এই সমস্ত ইনফিল্ট্রেটরদের সেখান থেকে তাড়িয়ে দেবে এবং কুকি যারা আগের থেকে মেইতিদের সঙ্গে থাকতো তারা সমানভাবে থাকবে। মণিপুরে আবার নতুন সূর্য উঠবে, উন্নয়নের সেখানে বিভিন্ন কাজকর্ম হবে এবং সবাই শান্তিতে থাকবে। তো আমার এই ইতিহাস আপনাদের কেমন লাগলো আমায় জানাবেন। যদি কিছু তথ্য আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। থ্যাংক ইউ, টাটা, নমস্কার।